আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিখ্যাত ট্র্যাজেডি অরণ্যক, যার লেখিকা হচ্ছে আফরা বিন। এই গল্পটির লেখা বলার আগে আমি প্রথমে লেখিকা আফরা বিন সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই। এবং স্ক্রিনে দেখানো যে ছবিটি দেখানো হচ্ছে, ইনি কিন্তু লেখিকা আফরা বিন। এবং আফরা বিনের সাথে যেই পরিচিতিটা সেটা আমি এখানে বলতে চাই। এবং এই গল্পটির ন্যারেটিভ ভয়েস, অর্থাৎ গল্পটির ন্যারেটিভ ভয়েস মানে যে বর্ণনা করেছে তার কণ্ঠটা কে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আফরা বিন নিজেই। এই গল্পটা নিজে থেকেই এই গল্পটা উপলব্ধি নিজ চোখে দেখেছিলেন এবং সে অনুপাতেই গল্পটা তিনি লিখেছেন। এবং এই গল্পটার অথেন্টিসিটি এইগুলো প্রথমে বলে নিতে চাই। তো এই গল্পের লেখিকা আফরা বিন তিনি 1640 সালের দিকে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তার বাবা একজন নাপিত বা চিকিৎসক ছিলেন বলে মনে করা হয়। ছোটবেলায় তার পরিবার সুরিনামে যায় এবং তার বাবার মৃত্যু হলে আফরা ও তার মা ইংল্যান্ডে চলে আসে এবং পরে আফরা বিন জোহান বেন নামে একজনকে বিয়ে করেন, কিন্তু সে অল্প সময় পরেই মারা যায়। এরপর তিনি অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হন এবং 1666 এর দশকে আফরা বেন রাজা দ্বিতীয় চার্লসের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করেন। তাকে অর্থাৎ আফরা বিনকে অ্যান্টওয়ার্প পাঠানো হয়েছিল, কিন্তু তিনি সময় মতো পারিশ্রমিক সেখানে পাননি এবং অর্থ সংকটে পড়ে তাকে কিছুদিন জেলেও থাকতে হয়। তো এরপর তিনি লন্ডনের নাট্যমঞ্চের জন্য নাটক লেখার কাজ শুরু করেন। এই আফরা বেন, যিনি কিনা একজন মহিলা লেখিকা এবং তিনি ইংল্যান্ডের প্রথম পেশাদার মহিলা লেখক হিসেবে পরিচিত এবং তার লেখা নাটক দ্য রোভার খুব জনপ্রিয়। তিনি কবিতা, উপন্যাস এবং ছোট গল্পও লিখেছেন। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে অরণ্যক, আজও অনেকে পড়ে থাকেন। এই অরণ্যক আমি এখন বলতে যাচ্ছি। তো শুরুতে আফরা বেন, যেটা তার স্বামী মারা যাওয়ার পরে কখনো আর বিয়ে করেননি এবং তিনি জীবদ্দশায় আর্থিক সমস্যায় ভুগেছেন। এ কারণেই আফরা বেন 1689 সালে মারা যান এবং ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তাকে সমাহিত করা হয় এবং আজ তিনি নারী লেখকদের পথিকৃৎ হিসেবে পরিচিত। তো তাকে খুব সম্মানের সাথেই সমাহিত করা হয়। তো আফরা বেন যিনি লিখেছিলেন অরণ্যকতে বর্ণনাকারী একজন ইউরোপীয় নারী, যিনি নিজের দেখা সত্য ঘটনা লেখেন। এই নারীর দৃষ্টিকোণ থেকেই পাঠকরা পুরো গল্প জানতে পারে, যা উপন্যাসটিকে আরো বিশ্বস্ত এবং মানবিক করে তোলে। তো এই যে ইউরোপীয় নারী, ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন আফরা বেন নিজেই। অর্থাৎ আফরা বিন অরণ্যকতে বর্ণনাকারী একজন ইউরোপীয় নারী, যিনি নিজের দেখা সত্য ঘটনাটা এই অরণ্যকের মধ্যে লিখেছিলেন। এবং এই গল্পের অথেন্টিসিটি হচ্ছে লেখক আফরা বেন নিজেই সুরিনামে গিয়ে দাসদের জীবন দেখেছিলেন। এই উপন্যাসে যে গল্প অনেকটাই বাস্তব ঘটনাকে ভিত্তি করে আবর্তিত। এটাই কিন্তু আফরা বিন অরণ্যকের অথেন্টিসিটি। এতে দাসদের অনুভূতি এবং কষ্ট ও প্রতিবাদ স্পষ্টভাবে উঠে এসেছে। এখন আমি আফরা বিনের লেখা যেই ব্যাকগ্রাউন্ড, অরণ্যকের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে অরণ্যক 17 শতকের শেষ দিকে লেখা হয়। তো এই অরণ্যক হচ্ছে 17 শতকের শেষ দিকে লেখা হয় এবং তখন ইংল্যান্ডের অনেক উপনিবেশ ছিল। দাস ব্যবসা তখন সাধারণ কাজ ছিল। আফ্রিকার মানুষদের ঘরে উপনিবেশে এনে দাস বানানো হতো। তো আফরা বেন তখন অনেক ছোট ছিলেন এবং সুরিনামে গিয়েছিলেন। তিনি কাছ থেকে দাসদের জীবন দেখেছিলেন। সমাজে তখন অনেকেই দাসপ্রথা স্বাভাবিক বলে মনে করত। সেই সময়ে জোরালো বর্ণ বৈষম্য ছিল। অরণ্যক একজন আফ্রিকান রাজপুত্রের কষ্টের গল্প। তাকে বন্দী করে দাস বানানো হয় এবং গল্পে তার দুঃখ, সাহস এবং কষ্ট দেখানো হয়েছে। আফরা বেন চেয়েছিলেন সবাই যেন বুঝতে পারে দাসপ্রথা কতটা নিষ্ঠুর। তিনি চেয়েছিলেন মানুষ যেন দাসদের মানুষ হিসেবে দেখে।
বইটি ন্যায় বিচার, মানবতাবোধের দিকে মানুষকে ভাবতে উৎসাহিত করে। তো এটাই কিন্তু আফ্রাদিনের যে অরণ্যক লেখা যে অরণ্যক সেটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আমি অরণ্যকের যে কিছু সামারি গত ভিডিওতে তুলে ধরেছিলাম সেই সামারিটা আর নোটটা আপনাদের সামনে রেখেছি। এই নোটটা দেখেই আমি এই নোটের বর্ণনাগুলো গুলোর যে বর্ণনা আছে সেগুলো বলবো এবং এতে করে এই নোট থেকে বিভিন্ন পয়েন্ট আকারে যেভাবে সাজানো আছে এই পয়েন্টগুলো আকারেই গল্পটি পরপর অরণ্যক আফ্রাদিন লিখেছিলেন। এখন এই পয়েন্টে প্রথমত আছে হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড সিটিং, অর্থ হচ্ছে পরিচিতি এবং পরিবেশ অরণ্যকের। এরপর দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্লেভারি অ্যান্ড অরণ্যক চাইল্ডহুড, অর্থাৎ অরণ্যকের যেই দাসপ্রথার পটভূমি এবং অরণ্যকের শৈশব, এটা কিন্তু এরপরে আলোচনা আসবে। দ্য রয়্যাল ভেল অ্যান্ড অরণ্যকস লাভ ফর ইমোয়েন্টা, অর্থাৎ অরণ্যকের যে রয়্যাল ভেল এই সম্পর্কে, যেটা হচ্ছে একটা প্রতীক, রয়্যাল ভেল একটা প্রতীক হিসেবে বা সিম্বল হিসেবে ব্যবহার করা হয় এবং অরণ্যক এবং ইমোয়েন্টার প্রতি যেই প্রেম সেটা কিন্তু এখানে আলোচনা করা হবে। এরপরে সেপারেশন, বিট্রেইল অ্যান্ড লাভ, অর্থাৎ সেপারেশন বিট্রেইল অর্থ বিশ্বাসঘাতকতা এবং লাভ অর্থ ভালোবাসা। তবে এইখানে লাভ হবে না, এখানে সম্ভবত সেপারেশন, বিট্রেস অ্যান্ড লস, অর্থাৎ এখানে লস হবে, অর্থাৎ লস মানে হারানো। এরপর অরণ্যকর দাসে পরিণত হওয়া, এটা হচ্ছে অরণ্যকস ইনস্লেভমেন্ট, এই পয়েন্টটা আসবে। এরপর লাইফ ইন সুরিনামে অরণ্যকের জীবনটা কেমন ছিল অ্যাজ এ সিলেভ, অর্থাৎ দাস হিসেবে। এরপর রিনিউন উইথ ইমোয়েন্ডা, অর্থাৎ ইমোয়েন্ডার সাথে পুনরায় যে অরণ্যকের মিলন হয় সেটা, এবং অরণ্যকস্থান। যাই হোক, এখানে যেই নোটটা দেখানো হয়েছে সেই নোট থেকে বলার আগে আমি প্রথমে গল্পটা একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলে নিতে চাই। এরপরে সামারাইজিংয়ে আমি এই পয়েন্টগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। তো প্রথমে অরণ্যক লিখেছেন আফরা বিন, যিনি ফার্স্ট লেডি নভেলিস্ট ছিলেন অ্যান্ড প্রমোটার ছিলেন। তিনি একজন প্রমোটার ছিলেন। তিনি অ্যান্টি ইম্পিরিয়ালিজম সম্পর্কে কিন্তু এই অরণ্যকটা লিখেছিলেন এবং এটার প্রথমে ফার্স্ট সেটিংটা ছিল আফ্রিকার কোরামেনশিয়ানে কিন্তু অরণ্যক, ইমোয়েন্ডা এবং তার যে চরিত্রগুলো ওরা প্রথম দিকে যেখানে সিটিং হয়েছিল সেটা হচ্ছে আফ্রিকার নিগ্রোদের দেশের কোরামেনশিয়ানে, এবং এই গল্পের শেষটা হয় আমেরিকার সুরিনামে, যেখানে অরণ্যককে এবং ইমোইন্ডা, অর্থাৎ এই গল্পের হিরো কিন্তু অরণ্যক এবং হিরোইন হচ্ছেন ইমোইন্ডা। এই দুইজন কিন্তু পরবর্তীতে দাস হিসেবে সুরিনামে তাদের জীবনকে কাটাতে হয়। তো প্রথমত সংক্ষিপ্ত আকারে এদের কিছু পরিচিতি, আমি ক্যারেক্টার আবারও বলছি আজকে সামারিতে। তো প্রথমে হচ্ছে মেজর ক্যারেক্টার ছিলেন অরণ্যক, যার আফ্রিকার নাম ছিল অরণ্যক এবং আমেরিকার নাম হচ্ছে সিজার, এবং তিনি হচ্ছেন আফ্রিকান একজন প্রিন্স অ্যান্ড দ্য হিরো। ইমোইন্ডা, যাকে বলা হয় হিরোইন অফ দিস নভেল, তার আফ্রিকার নাম হচ্ছে ক্লিমিনি, অ্যান্ড দ্য ওল্ড কিং, যিনি হচ্ছে প্রেজেন্ট কিং অফ কোরামেনশিয়ানের বর্তমান যিনি সেই সময় কিং ছিলেন, তার নাম তিনি হচ্ছেন দ্য ওল্ড কিং, যিনি ছিলেন অরণ্যকের গ্র্যান্ডফাদার, মানে তার আপন দাদা, নিজের দাদা। অ্যাবোয়ান এই গল্পে অরণ্যকস ফ্রেন্ড,
যে ছিল অরোনোকোর ফ্রেন্ড। কোরামেনশিয়ানে অরোনোকোকে অনেক হেল্প করেছিল সে। এবং ওনাহাল হচ্ছে দ্য ওল্ড কিং, অর্থাৎ অরোনোকের দাদি, যিনি অরোনোকের হচ্ছে ওল্ড কিং এর স্ত্রী, অর্থাৎ ওনাহাল ফার্স্ট ওয়াইফ তিনি ছিলেন। এরপর ইংলিশ সার্টেন ওয়েল উইজার ব্ল্যাকমেল অরোনোকো অ্যান্ড সোল্ড হিম ইন দ্য সুরিনাম অফ আমেরিকা। ইংলিশ ক্যাপ্টেন যিনি কিন্তু অরোনোকের সাথে প্রথমত দাস ব্যবসা করতো এবং পরবর্তীতে সে আমেরিকায় অরোনোকে বিক্রি করে দেয় দাস হিসেবে। তিনি অরোনোকের বিক্রেতা ছিলেন। এরপরে ট্রি ফ্রাই ছিলেন দ্য ওনার অব দি পারহাম প্লান্টেশন। এটা আমেরিকায় সুরিনামের যে প্লান্টেশনে অরোনোকে বিক্রি করে দেওয়া হয়, সেই প্লান্টেশনের যে ওনার তার নাম ছিল ট্রি ফ্রাই, TREFRY। এরপরে বায়াম, BYAM। আমি বানানগুলো এই জন্যই বলছি কারণ বানানগুলোই অনেক সময় আমাদের পরীক্ষায় এক্সামে মনে থাকে না, এজন্য বানানগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। গত ভিডিওতে যেখানে ক্যারেক্টারগুলো দেওয়া হয়েছে সেখানে এতগুলো ক্যারেক্টারের বলা হয়নি, মাঝে মাঝে হয়তো বলেছি, কিন্তু এখানে আমি কিন্তু সম্পূর্ণটা বলছি। এরপর বায়াম হচ্ছে দ্য ডেপুটি গভর্নর অফ সুরিনাম, অর্থাৎ সুরিনামের একজন ডেপুটি গভর্নর, তিনি হচ্ছে বায়াম। অর্থাৎ যে আমেরিকায় যে গভর্নর, যিনি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তাকে কিন্তু বায়াম বলা হয়, তার নাম হচ্ছে বায়াম। এরপর ব্যানিস্টার হচ্ছে দ্য ইলেক্টেড বাই বায়াম, যিনি কিন্তু টু রাউন্ড আপ অ্যান্ড কিল অরোনোকো, যিনি সবশেষে অরোনোকোকে হত্যা করেছিলেন। এবং অরোনোকো যখন দাস বিদ্রোহ করে পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী ইমোইন্ডের সাথে, তখন এই ব্যানিস্টারই অরোনোকোকে ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে খুঁজে পায় এবং তাকে হত্যা করে, যিনি কিনা গভর্নর বায়ামের একজন ইলেক্টেড প্রাপ্ত সেনাপতি ছিলেন। এরপর হচ্ছে আরেকজন ক্যারেক্টার, তার নাম হচ্ছে টুসকান, দ্য সুরিনাম স্লেভ হু হেল্পড অরোনোকো অর্গানিজম দ্য স্লেভ রিভোল্ট। এবং তিনি হচ্ছে দাস বিদ্রোহে সুরিনামের একজন দাস ছিলেন, অরোনোকের একজন বিদ্রোহী দাস ছিলেন, যিনি অরোনোকের সাথে একই সাথে আমেরিকায় সুরিনামে দাসত্বের জীবন কাটিয়েছিলেন। এরপরে উইলাফলি ছিলেন দ্য লর্ড গভর্নর অফ সুরিনাম, অর্থাৎ উইলাফলি হচ্ছে সুরিনামের একজন লর্ড গভর্নর ছিলেন। অর্থাৎ সুরিনামে যে শাসন ব্যবস্থাটা ছিল, সেই শাসন ব্যবস্থা 3টা স্তরে ছিল। প্রথম যিনি প্রধান ছিলেন তাকে লর্ড গভর্নর বলা হয়, এবং পরবর্তী জনকে বলা হয় গভর্নর, এবং তারপরে যিনি তাকে বলা হয় প্লান্টেশন। এই 3 স্তরে এই শাসন ব্যবস্থাগুলো সুরিনামে অব্যাহত ছিল। এখানে উইলাফলি ছিলেন লর্ড গভর্নর, এবং গভর্নর ছিলেন কিছুক্ষণ আগে বললাম সেটা হচ্ছে বায়াম, এবং প্লান্টেশনের যিনি দায়িত্বে ছিলেন তাকে বলা, তার নাম ছিল ট্রি ফ্রাই। এখন এখানে কোরামেনশিয়ানে অবস্থানরত যারা ক্যারেক্টার ছিলেন তাদের মধ্যে ছিলেন অরোনোকো, ইমোইন্ডা, দ্য ওল্ড কিং অর্থাৎ অরোনোকের দাদা, ওনাহাল, অ্যাবোয়ান, আর্মি জেনারেল এবং দ্য ইংলিশ ক্যাপ্টেন। এরা হচ্ছে কোরামেনশিয়ানে অবস্থান করছিল, আফ্রিকার কোরামেনশিয়ানে। এবং সুরিনামে যারা দাস হিসেবে পাঠানো হয় তারা সুরিনামে অবস্থান করত। গল্পের শুরুতেই প্রথমে এই অরোনোকো গল্পটা খুব সংক্ষিপ্ত আকারে এবং সুন্দরভাবে প্রথমে গল্পটা নিয়ে আলোচনা করব, পরবর্তীতে এই সামারি আকারে আমি পয়েন্টগুলো আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আকারে সামারাইজিং করব শেষে। তো অরোনোকে প্রথম দিকে সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয় অরোনোকো এবং ইমোইন্ডার, অর্থাৎ তাদের দেখতে অনেক সুন্দর ছিল এগুলো। দ্বিতীয়তে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে যুদ্ধের বর্ণনা। অরোনোকো গল্পে একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে ইমোইন্ডার বাবা অরোনোকোকে সেভ করতে গিয়ে
একটা তীর এসে তার চোখে গিয়ে লাগে এবং সেখানে সে স্পট ডেড হয়ে যায়। অর্থাৎ অরণকুর ইমোইন্ডের সাথে পরিচয় সেখানেই হয়েছিল। ইমোইন্ডের বাবা কিন্তু এই যুদ্ধে মারা যায় এবং অরণকও বেঁচে যায় ইমোইন্ডের বাবার কারণেই। এজন্য অরণকও ইমোইন্ডের বাবাকে নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন এবং ইমোইন্ডাকে সান্ত্বনা দিচ্ছিলেন এবং ইমোইন্ডার সাথে তার প্রথম আলাপ কিন্তু সেখানেই হয়। তো প্রথম আলাপে ইমোইন্ডা যেহেতু অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দরী নারী ছিলেন, প্রথম আলাপেই অরণ্যকও কিন্তু ইমোইন্ডাকে সান্ত্বনা দিতে গিয়ে at first sight of love তাদের মধ্যে হয়ে যায়। অর্থাৎ তারা দুজন দুজনকে কিছুটা পছন্দ করে। অরণ্যকও এবং ইমোইন্ডার সাথে প্রথম দেখায় যখন তাদের ভালো লাগে, অরণ্যক এবং ইমোইন্ডা একটা বিয়ের ফাংশনে পরবর্তীতে আসে এবং এদিকে বৃদ্ধ রাজা ইমোইন্ডাকে তখনও দেখেননি। কিন্তু যেই রাজদরবারের কোর্টে ইমোইন্ডা এবং অরণ্যকও এসেছিল সেখানে বৃদ্ধ রাজা ইমোইন্ডা দেখেছিল এবং তাকে তার মিস্ট্রেস হিসেবে সে পেতে চাইল। অর্থাৎ সেই সময়ে একজন পুরুষের বহু স্ত্রী থাকতো এবং অরণ্যকের দাদাও কিন্তু অনেকগুলো স্ত্রী থাকা সত্ত্বেও তার প্রথম স্ত্রী এখানে তার নামটা বলা হয়েছে। তার প্রথম স্ত্রী ছিলেন ওনাহাল, ONAHAL, ওনাহাল। এটা সত্ত্বেও সে ইমোইন্ডার সৌন্দর্যে আকর্ষিত হয়ে তাকে নিজের করে পেতে চাইল এবং এই সমাজে একটি প্রথা ছিল, সেটা হচ্ছে যে কেউ যদি পছন্দ করে তাহলে তাকে একটা উটান পাঠানো হয়। রাজদরবারের কেউ যদি কোনো মেয়েকে পছন্দ করে তাকে একটা উটান পাঠায়। এখানে বৃদ্ধ রাজা রাজদরবার থেকে একটা উটান ইমোইন্ডাকে পাঠায়। এখানে উটান দ্যাট মিনস রয়্যাল ভেল। এটা একটা চাদর। আফ্রিকান রাজারা যাকে পছন্দ হইতো তার গায়ে একটা চাদর পাঠাইয়া দিত এবং তার বাড়িতে ওই চাদরটা যেই মেয়ের গায়ে থাকতো ওই মেয়ের দিকে কেউ চোখ তুলেও তাকাইতে পারত না। তাই বৃদ্ধ রাজা ইমোইন্ডাকে চাদর দিল এবং ইমোইন্ডা অনিচ্ছা সত্ত্বেও তা গায়ে দিল। রাজাও জানতো যে ইমোইন্ডা এবং অরণ্যকর মধ্যে একটা সম্পর্ক বা তাদের মধ্যে তারা দুজন দুজনকে পছন্দ করে, এটা জানতো। এটা জানার পরেও সে এই ইমোইন্ডাকে উটান পাঠালো। এরপর অরণ্যক ব্যাটেল থেকে ফিরে আসার পর এটা জানতে পারলো যে তার দাদা ইমোইন্ডাকে স্যাডিউস করতে চায় এবং এটা জানার পর অরণ্যক রাগান্বিত হয়। অর্থাৎ তার রাজা কিন্তু সরাসরি ইমোইন্ডাকে বিবাহ করতে চায়। তো তার বন্ধু অ্যাবোয়ান, অরণ্যকের যে বন্ধু যার কথা কিছুক্ষণ আগেই ক্যারেক্টারে বলা হয়েছে, অ্যাবোয়ান অরণ্যকে বোঝাইল যে তোর দাদা তাকে বিয়ে করতে চাইলে করুক, কারণ আর কিছুদিন পরেই তো রাজা হচ্ছিস তুই, তখন তো তুই ইমোইন্ডাকে পেতে পারবি। এইটা শুনে অরণ্যক কোনোভাবেই এটা কিন্তু তবুও মানতে পারলো না এবং সে প্ল্যান করলো যে যে কোনোভাবে হোক সে ইমোইন্ডার সাথে সে দেখা করবে। ইমোইন্ডা এই সময় কোর্টের মধ্যে অবস্থান করছিল। অর্থাৎ যখন ইমোইন্ডাকে উটান পাঠানো হয় তাকে কিন্তু সেভ করার জন্য বৃদ্ধ রাজা ইমোইন্ডাকে নিজের কাছে এনে রাখে। যখন সে জানতে পারে তার নাতিও ইমোইন্ডাকে বিয়ে করতে চায় বা তাদের মধ্যে বিয়ে হয়েও যেতে পারে, এমন একটা অবস্থায় কিন্তু ইমোইন্ডাকে তার দাদা নিজের কোর্টে এনে রাখে এবং এদিকে কিং এর স্ত্রী ওনাহালকে স্যাডিউস করতে অ্যাবোয়ান, অর্থাৎ রাজাদের যে স্ত্রী ছিল সে ওনাহালকে স্যাডিউস করে এবং অ্যাবোয়ান এবং ওনাহাল মিলে দুইজন অরণ্যক এর সাথে দেখা করিয়ে দেয়। যেহেতু ওনাহাল ছিল কিং এর স্ত্রী, তাই
সে এবং অ্যাবোয়ান যে ছিল অরণ্যকের বন্ধু, এরা দুইজন মিলে ইমোইন্ডার সাথে অরণ্যকর দেখা করিয়ে দেয় এবং ইমোইন্ডা এবং অরণ্যক দেখা হওয়ার পরে সেখানে এক রাত তারা নিজেরাই ওই কোর্টের মধ্যে অবস্থান করে এবং এই ঘটনা যখন রাজা জানতে পারে যে তারা দুইজন একই সাথে তার কোর্টের মধ্যে অবস্থান করেছেন, তখন রাজা ইমোইন্ডার উপর খুবই রাগান্বিত হন এবং অরণ্যককে মোটামুটি ভাবে প্রচুর গালাগালি করে এবং তার উত্তরাধিকার যে আছে এটা থেকে বঞ্চিত করার হুমকি দেয়। এরপর রাজা অরণ্যকে খবর দেয় যে সে ইমোইন্ডাকে মৃত্যুদণ্ড বিধি দিয়েছে। অর্থাৎ এই খবরটা শোনার কারণে বা ইমোইন্ডার প্রতি রাগান্বিত হয়ে রাজা যখন ইমোইন্ডাকে মৃত্যুদণ্ড দেয়, তখন তার অর্থাৎ অরণ্যকও মূলত তার লাভার তার মৃত্যুর কথা শুনে অরণ্যক খুব হতাশার মধ্যে পড়ে যায়। সে খুব ড্রিঙ্ক করতে থাকে এবং ড্রিঙ্ক করার পর সেদিন দ্য ইংলিশ ক্যাপ্টেন আসে এবং সেখানে এবং সে দাস কেনাবেচা করত আফ্রিকায়। যেই ইংলিশ ক্যাপ্টেনের সাথে প্রথমে যেহেতু অরণ্যক একজন রাজপুত্র ছিল, সে কিন্তু ইংলিশ ক্যাপ্টেনের সাথে নিজেই দাস কেনাবেচা করত, বিক্রি করত। এখন আফ্রিকায় যখন ঘন ঘন যুদ্ধ বাধত, ফলে সে জাতি হেরে যেত এবং তাদের মধ্যে যারা বেঁচে থাকতো বা স্যারেন্ডার করত তাদেরকে অরণ্যক বিক্রি করে দিত দ্য ইংলিশ ক্যাপ্টেনের দ্বারাই। এখানে দ্য ইংলিশ ক্যাপ্টেন অরণ্যককে বলল যে তোমাকে এতটা মুড অফ দেখাচ্ছে কেন? অরণ্যক ইংলিশ ক্যাপ্টেনকে এর কাছে সব কথা খুলে বলল এবং ইংলিশ ক্যাপ্টেন বলল যে আমার সাথে চলো এবং কদিন বাইরে থেকে ঘুরে আসো, তবে ভালো লাগবে। অরণ্যক ইংলিশ ক্যাপ্টেনের সাথে গেল এবং ইংলিশ ক্যাপ্টেন তাকে প্রচুর পরিমাণে মদ্যপান করালো। এখানে এই ইংলিশ ক্যাপ্টেনটা কিন্তু খুবই খারাপ ছিল। তিনি অরণ্যককে বিক্রি করে দেন। তো ঘটনাটা আমরা শুনতে থাকি, যদি অনেক বড় ফিকশন, মোটামুটি ফিকশনটা বড় হলেও অনেক সুন্দর ছিল। তো মদ্যপান করলে অরণ্যক একটু বেহুশ অবস্থায় ছিল। এরপর বেহুশ অবস্থায় থাকাকালীন সময়ে যখন একটা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল, অর্থাৎ অরণ্যকে তখন পাচার কাজ কন্টিনিউ করা হচ্ছে, অর্থাৎ চলছিল, পাচার কাজ করা হচ্ছিল। এরপর মোটামুটি একটা তীরবর্তী এলাকায় এসে পৌঁছালো, অর্থাৎ অরণ্যককে সুরিনামের কাছাকাছি অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং অরণ্যক যখন চোখ খুললো তখন দেখলো তাকে ধাক্কায় ধাক্কায় নামানো হচ্ছে। তখন তার বোঝার বাকি রইল না যে ইংলিশ ক্যাপ্টেন তাকে ব্ল্যাকমেল করছে, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে ট্রিফ্রাই নামক এক স্লেভ হোল্ডারের কাছে এবং অরণ্যক তাকে খুব ভালোভাবেই চিনত, কারণ অরণ্যক যে স্লেভগুলো বিক্রি করত সেটা ট্রিফ্রাই নামক স্লেভ হোল্ডারের কাছেই করত। এই ক্যারেক্টারগুলো কিন্তু এই গল্পের শুরুতেই বলে নেওয়া হয়েছে। এরপর অরণ্যক যখন জাহাজ থেকে নামতে থাকে, নামতে নামতে বলছে যে আমি আপনাকে খুব বিশ্বাস করতাম, কিন্তু আপনি আমার সাথে এরকম একটা কাজ করবেন আমি ভাবতে পারিনি, আপনি কাজটা ভালো করেননি। এরপর সে সব যে প্রজা বা স্লেভরা আছে এরা অরণ্যককে দেখে তারা খুবই অবাক হয়ে যায় এবং যে আমাদের প্রভু এখানে স্লেভ হিসেবে আসছে, ফলে সবাই তাকে খুব মানত সেখানে এবং তারা কমান্ড মানত। ওই জায়গায় অরণ্যককে কোনো কাজ করতেই হইতো না, তার স্লেভদের লিডার হয়ে গেল এবং অরণ্যককে যে ওখানকার প্লান্টেশনের যে অনার ট্রিফ্রাই, তিনি অরণ্যককে একটা নাম চেঞ্জ করে তার নাম দিল হচ্ছে সিজার। সিজার বানানটা হচ্ছে CEASAR, সিজার।
সিজার বেশ কিছুদিন ধরে ওখানে অবস্থান করছে এবং ফ্রাইয়ের সাথে মোটামুটি তার একটা ভাব গড়ে উঠেছিল। ফ্রাই যখন কিনতেছিল ঠিক তখনই তাকে বলল, ফ্রাই যখন তাকে কিনেছিল তখন তাকে বলল যে তুমি তো রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ আমাদের যে গভর্নর আছে বায়াম বা উইলবি, তাদের সাথে তো তোমাকে কথা বলে দেবো। অর্থাৎ যে আমি কিছুক্ষণ আগে যে ক্যারেক্টারগুলোর নাম বললাম সেটা হচ্ছে বায়াম এবং উইলবি, লর্ড গভর্নর এবং গভর্নর, তার সাথে অরণ্যকে ফ্রাই কথা বলে দিতে চাইলো এবং সে বলল যে তোমাকে আশ্বাস দিল যে তোমাকে এখান থেকে ফ্রি করার ব্যবস্থা করে দিব এবং আমি তোমাকে আবার তোমার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করব। যেহেতু অরণ্যকে একজন রাজপুত্র ছিলেন তাই তাকে এই কথাগুলো বলে আশ্বাস দেওয়া হলো। এরপর ফ্রাইয়ের সাথে গল্প যখন ভালো সখ্যতা গড়ে উঠল তখন সুরিনামে থাকা একটা মেয়ের গল্প ফ্রাই প্রায়ই বলতো যে এই যে মেয়ে স্লেভ হিসেবে আসছে কিন্তু তাকে দেখে স্লেভ মনে হয় না। এইসব গল্প কিন্তু অরণ্যকের সাথে ওই ফ্রাই করতে থাকতো মাঝে মাঝে। এই ভালো লাগার গল্প শুনে অরণ্যকে একদিন তার সাথে ফ্রাইয়ের সাথে দেখা করে, অর্থাৎ অরণ্যক এসব কথা বলার সময় ফ্রাই অরণ্যকে মেয়েটা অনেক ভালো ছিল বা তাকে দেখে স্লেভ মনে হয় না, এই ধরনের গল্প টল্প অনেক কিছু বলছিল এবং সৌন্দর্যের কথাও এই গল্পে ফ্রাই বলল যে মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু মনে মনে ফ্রাই কিন্তু সেই মেয়েটাকে পছন্দ করত। এখন এই মেয়েটা যে কে সেটা কিন্তু অরণ্যক জানতে তখনও বুঝতে পারেনি, কিন্তু এই মেয়েটা আর কেউ ছিল না, এই মেয়েটা ছিল ইমোইন্ডা, অর্থাৎ ইমোইন্ডাকেও কিন্তু দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। তো এই ঘটনাটাই এখন বলছি পর্যায়ক্রমে, শুনতে থাকুন। গল্পটি ভালোই, অনেক মজা আছে শেষের দিকে। তো এরপর সেখানে ইমোইন্ডাকে ক্লিমি নামে ডাকতো। ক্লিমিনির বাসায় অরণ্যকে যখন নিয়ে যাওয়া হয় তখন ক্লিমিনিকেও কোনো কাজ করতে সেখানে দেওয়া হইতো না। তো অরণ্যক যখন ইমোইন্ডাকে দেখলো তখন অবাক হয়ে গেল এবং ইমোইন্ডাও অবাক হয়ে গেল এবং তারা ভাবলো আমি তো একে পছন্দ করতাম। যখন তারা দুজনের মধ্যে কথাবার্তা বলল তখন বুঝতে পারলো যে এরা আসলে অরণ্যক আর ইমোইন্ডা। এরা দুজন দুজনকে চিনতে পারলো এবং দুজন দুজনের ঘটনা শুনলো এবং কাছে পেয়ে মনে মনে খুবই খুশি হইল। খুশি হওয়ারই কথা। তো তারপরে হচ্ছে ফ্রাই যখন ব্যাপারটা দেখে খুবই অবাক হইল এবং মনে মনে খুব দুঃখ পেল, যেহেতু ব্যাপারটা কাউকে বুঝতে দিল না, যেহেতু ফ্রাই অরণ্যক ইমোইন্ডাকে সেও মনে মনে পছন্দ করত। অবশেষে ফাইনালি অরণ্যক ও ইমোইন্ডাকে একসাথে সেখানে থাকতে দেওয়া হলো, যেহেতু তারা দুইজন দুজনকে বিয়ে করতে চেয়েছিল অথবা বিয়ে করেছিল হয়তো, এরকম একটা কিছু। তারা দুজনই সংসার করতে শুরু করলো। এদিকে ইমোইন্ডা এবং অরণ্যক তারা কিন্তু সম্ভবত তারা বিবাহিত ছিল এবং এ কারণে যখন বিবাহিত হওয়ার কারণে যেই ইমোইন্ডা কিন্তু প্রেগনেন্ট ছিল এবং কারণ তারা সেই হচ্ছে কোর্টে অবস্থান করেছিল কিছুদিন, সম্ভবত একদিন কোর্টে অবস্থান করে এবং ইমোইন্ডা সে অবস্থায় প্রেগনেন্ট হয় এবং শেষে অরণ্যকও জানতে পারলো যে ইমোইন্ডা যেহেতু প্রেগনেন্ট সেই সন্তানের বাবা হচ্ছে অরণ্যক নিজেই। এই কথাটা শুনে অরণ্যক খুবই আবেগ আপ্লুত হয়ে যায় এবং এক সময় ইমোইন্ডার প্রেগনেন্সির সময় যখন অনেক ঘনিয়ে আসছিল তখন অরণ্যক ভাবতে থাকলো যে সে তার সন্তানকে কখনোই দাস হিসেবে পৃথিবীতে আসতে দেবে না এবং আমার সন্তান যদি পৃথিবীতে আসে সে ফ্রিতেই আসবে,
ইজ নট এ স্লেভ। অর্থাৎ অরণ্যক বলল, আমার সন্তান কখনো স্লেভ হবে না, আমি তাকে পৃথিবীতে আসতে দিতে পারি না। এই জন্য অরণ্যকে রিলিজ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে অরণ্যকে রিলিজ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে সবাই তাকে আশ্বস্ত করলো, কিন্তু কেউ তাকে রিলিজের ব্যাপারে সচেতন থাকতো না। অর্থাৎ গভর্নর, লর্ড গভর্নর বা ট্রি প্লান্টেশনের যে ওনার, তারা সবাই অরণ্যকে তার রাজদরবারে পাঠানোর জন্য বারবারই আশ্বাস দিত, কিন্তু তারা এই ব্যাপারে খুবই উদাসীন হয়ে যেত এবং তারা সবসময় মিথ্যা ছলনার আশ্রয়টাই অরণ্যকের সাথে নিত। এইগুলো কিন্তু অরণ্যকে খুবই পীড়া দিত। তারা বায়ামের সাথে এই বিষয়ে আলোচনা করলো এবং বায়ামও তাকে আশ্বস্ত করলো, কিন্তু পরে সেও এই বিষয়ে উদাসীন থাকতো। তো কোনো এক সময় অরণ্যক বুঝতে পারলো যে এরা শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সমস্ত কথা বলতেছে। তখন অরণ্যক যত স্লেভ আছে তাদের সবাইকে একত্রে ডাকলো এবং সেই স্লেভ লাইফের যত কষ্টের কথা তাদেরকে বোঝালো এবং সে একটা রিভোল্টের কথা বললো। সুতরাং স্লেভরা যেহেতু অরণ্যককে প্রভু হিসেবে মানত, তারা সবাই অরণ্যকর কথায় রাজি হয়ে গেল এবং তুস্কান নামে যে স্লেভদের তারা তাদের কাছে ছিল, তারা এই সকল দাস বিদ্রোহে দাস গোছাতে সাহায্য করলো এবং যাই হোক একটা ডেট ফিক্স করা হলো শেষে এবং সেই ডেটে তারা পালিয়ে গেল এবং একটা সমুদ্র তীরে তারা গিয়ে উঠলো। এই সমুদ্র তীরটা ছিল সুরিনামের এর হোয়াইট ম্যান। এখানে যাওয়ার পরে এটা সুরিনামের একজন হোয়াইট ম্যান বুঝতে পারলো। এর ফলে তারা তাদেরকে পিছন থেকে হামলা করলো এবং অরণ্যকদের জাহাজ যেতে দেরি করায় তারা ধরা পড়ে যায় এবং স্লেভ বা অরণ্যকর সাথে হোয়াইট ম্যানদের যুদ্ধ হয়। যুদ্ধে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় এবং এই যুদ্ধে বেশ ক্ষয়ক্ষতি হয়। এ সময় বায়াম এবং ট্রি ফ্রাই অরণ্যককে বলতে থাকে যে যুদ্ধ বন্ধ করো এবং তারা আরো বলল যে তোমরা যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে তোমরা যদি ধরা পড়ো তোমরা কিন্তু ছাড়া পাবে না। আরো তোমরা সবাই স্যারেন্ডার আরো বলল যে তোমরা সবাই স্যারেন্ডার করো এবং ফিরে চলো, আমরা তোমাদের ছাড়ানোর ব্যবস্থা এবার করব। অরণ্যক উত্তর দিল, আপনারা বারবার আমার সাথে বিট্রে বা ব্ল্যাকমেল করেছেন, আমি আর ফিরে যাব না। তবে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তাদের মনোভাব আবারও ভালো ঠেকছিল না। অরণ্যক বুঝতে পারলো তারা কখনোই আমাদেরকে এখান থেকে ছেড়ে দেবে না, বরং তারা আরো ইংল্যান্ডের উপর নির্যাতন আরো বাড়াবে। অরণ্যকর ইচ্ছা ছিল যে সে তার সন্তানকে দাস হিসেবে পৃথিবীতে আসতে দেবে না। তো অরণ্যক একটা পরিকল্পনা করলো যে তার স্ত্রী ইমৈন্ডাকে নিয়ে একটা জঙ্গলে যায় এবং অরণ্যক তার স্ত্রী ইমৈন্ডাকে বলে, আমি এখন তোমাদের হত্যা করতে চাই, আমি আমার সন্তানকে দাস হিসেবে বাঁচতে দিতে চাই না। ইমৈন্ডা বলল, ঠিক, মারতে চাইলে মারুন, আমি আমার নবজাতক সন্তানকে নিয়ে আপনার হাতেই মরতে চাই। অত্যন্ত ট্রি ফ্রাইয়ের অত্যাচার থেকে তো সে বাঁচবে। তো অরণ্যক এবং ইমৈন্ডা এরা দুজন কিন্তু স্বামী স্ত্রী ছিলেন, কারণ দুজন এখানে অরণ্যকের ইমৈন্ডার প্রতি এবং ইমৈন্ডার অরণ্যকের প্রতি দায়িত্ববোধ এবং সম্মানবোধটা কিন্তু ফুটে ওঠে। এরপর ইমৈন্ডাকে অরণ্যক বোঝালো যে আমি বুঝতে পারছি, আমিও আমার সৈন্য বা স্লেভরা যখন ওদের বিরুদ্ধে যুদ্ধ বা রিভোল্ট করেছি, সেহেতু ওরা আমাদের আরো নির্যাতন করতে থাকবে এবং আমাকে মেরে ফেলবে। তো আমাকে মেরে ফেললে তুমি ওদের খাদ্য হিসেবে পরিণত হবে। সুতরাং আমি তোমাকে এখানে এই পৃথিবীতে শেষ করে দিতে চাই। এরপর অরণ্যক ইমৈন্ডাকে হত্যা করলো এবং তাকে হত্যা করার পর অরণ্যকর মন মানসিকতা খুব খারাপ পর্যায়ে চলে গেল। এরপর স্ত্রী এবং নবজাতকের হারানোর যে বেদনা, এই বেদনাতেই মোটামুটি 5 থেকে 7 দিন
সে না খেয়ে কাটিয়ে দিল। এরপর বেনিস্টার যখন ঘুরে ঘুরে অরণ্যকে খুঁজতে শুরু করলো, তখন ওই বনের মধ্যে অরণ্যকে খুঁজে পেল এবং বলতে থাকলো। এখানে ব্যানিস্টার ছিল যেই ইলেক্টেড অফ গভর্নর বায়াম, ইলেক্টেড প্রাপ্ত একজন সেনাপতি, যাকে প্রথম দিকে আলোচনায় ক্যারেক্টারে বলা হয়েছে। এখন ব্যানিস্টার যখন অরণ্যকে খুঁজে পেল, তিনি কিন্তু বলল যে আমি তোকে কুকুরের মতো করে মারবো। এই কথা শুনে অরণ্য খুব একটা প্রতি উত্তর করেছিল যে আসলে এই যে সুরিনামের মধ্যে যতগুলো লোক আমার সাথে থাকলো, সবাই আমার সাথে ছলনা করেছে, মিথ্যা বলেছে। একমাত্র আপনিই একটা সত্যবাদী মানুষ যে আমাকে মারার কথাটা বলেছেন। এটা আমার অনেক ভালো লাগছে। এরপর অরণ্যকে একটা শুলের মধ্যে চড়ানো হলো, অর্থাৎ যীশুখ্রিস্টের মতো একটা ক্রুশের উপর তাকে চড়ানো হলো এবং তাকে তার অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে কাটা হলো। এটা লর্ড গভর্নর এবং গভর্নর অর্থাৎ আইনের মাধ্যমে তাকে এইভাবে হত্যা করা হয়েছিল। অরণ্যকের এই দৃষ্টান্তমূলক শাস্তি তার রিভোল্টের জন্য তাকে দেওয়া হলো এবং যাতে পরবর্তীতে অন্য কোনো স্লেভ যাতে আর কোনোদিন স্লেভ রিভোল্টের কথা না ভাবে এবং তার স্বপ্নেও কোনোদিন চিন্তা না করতে পারে, এই জন্যই অরণ্যকে এই শাস্তিটা দেওয়া হলো। তো এখানেই কিন্তু এই গল্পটার এন্ডিং করা হয়েছে। গল্পটা এখানেই শেষ। তো ফ্রেন্ডস, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই গল্পটা ভালো লাগলে আপনারা এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আপনাদের কাছ থেকে কাছের রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা শেয়ার করে দিবেন, এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যরা গল্পগুলো শুনতে পারে, উপকৃত হতে পারে এবং অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট রইল। এখন আমি এখানে যে সামারিগুলো দেখানো হচ্ছে পয়েন্ট আকারে, আমি এই পয়েন্ট আকারে সামারিটা ব্রিফ আকারে আপনাদের কাছে ব্রিফ আকারে সামারিটা বলবো, আপনারা শুনতে থাকেন। এখন অরণ্যপুর যে সামারিটা এখানে নোট আকারে দেখানো হচ্ছে, এই নোট আকারে এই সামারিটা বলা হবে। ইন্ট্রোডাকশন অ্যান্ড সিটিংটা প্রথমে। Introduction and sitting a the story begins with the narrator explaining her purpose. She says she will tell the true story of Royal African slave. He lived in Suriname colony in South America. এই গল্পের শুরুতে বর্ণনাকারী তার লেখার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন যে একজন রাজপরিবারের আফ্রিকান দাসের সত্য গল্প তিনি বলবেন। এই এই লেখিকা হচ্ছেন আর কেউ নয়, তিনি হচ্ছেন আফরা বিন। তিনি সাউথ আমেরিকার সুরিনাম নামক উপনিবেশে থেকেছেন এবং অনেক ঘটনার নিজ-চক্ষে অবলোকন করেছেন। এই উপনিবেশটি ইংরেজদের দ্বারা শাসিত হয় এবং এখানে ইংরেজরা স্থানীয় আদিবাসীদের সাথে শান্তিপূর্ণভাবে বাস করত। স্থানীয় মানুষরা আতিথ্যপরায়ণতা এবং সৎ ছিল। তারা ইংল্যান্ডের সাথে খাবার এবং স্থানীয় পণ্যের বিনিময়ে লেনদেন করত। আফরা বিন তাদের নিষ্পাপ এবং স্বাভাবিকভাবেই ভালো বলে বর্ণনা করেন। ইউরোপীয়দের সঙ্গে পরিচয়ের আগে তারা কখনো মিথ্যা বা প্রতারণা জানত না। স্থানীয়রা সহজ এবং শান্তিপূর্ণ জীবনে অভ্যস্ত ছিল। তাদের কোনো রাজা ছিল না। তারা তাদের সবচেয়ে বয়স্ক যোদ্ধা নেতাকে শ্রদ্ধা করত। তারা জঙ্গল এবং নদী সম্পর্কে ভালো জানত। তারা খুব দক্ষ শিকারী এবং সাঁতারু ছিল। কিন্তু আফ্রিকান দাসদের সুরিনামে আনার পরেই এই শান্তি নষ্ট হয়ে যায়। এরপর দাসপ্রথার পটভূমি এবং অরণ্যকের শৈশব, অর্থাৎ দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্লেভারি অ্যান্ড অরণ্যকের চাইল্ডহুড। Here, European traders bring American slaves to work on sugar plantations. Slaves are bought from African kings and were leader, and Coromantien is a powerful African kingdom. The king is very old and once had many sons.
Only his grandson Orinoco slaves survives. Orinoco is a prince and heir to the throne. That means ইউরোপীয় ব্যবসায়ীরা আফ্রিকান দাসদের সুগার প্লান্টেশনে কাজ করতে নিয়ে আসে। আফ্রিকান রাজা এবং যুদ্ধনেতাদের কাছ থেকে দাসদের ক্রয় করা হতো। কোরামিনসিয়ানে ছিল এক শক্তিশালী আফ্রিকান রাজ্য। সেখানকার রাজা তখন অত্যন্ত বৃদ্ধ এবং একসময় অনেক পুত্র ছিল। শুধু তার নাতি অরণকই সেখানে জীবিত ছিলেন এবং অরণকও ছিল একজন রাজপুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী। সে শক্ত এবং সাহসী হয়ে বড় হয়। তাকে জেনারেল এক ফরাসি শিক্ষক প্রশিক্ষণ দেন এবং শিক্ষক তাকে ভাষা এবং ইউরোপীয় রীতিনীতি শিখান। অরণকও আফ্রিকান এবং ইউরোপীয় দুদিকের সংস্কৃতি শিখে ফেলে এবং তার সাহস ও প্রজ্ঞার জন্য সবাই তাকে সম্মান করত। তার গঠন মহৎ এবং সুদর্শন ছিল। সে অধিক মর্যাদার সাথেই তার চলাফেরা এবং কথাবার্তাগুলো বলতো। এরপর যে পয়েন্টটা গল্প থেকে নেওয়া যায় সেটা হচ্ছে রয়্যাল ভেল এবং অরণকর ইমোইন্ডার প্রতি যে লাভ সেটা। Orinoco Orinoco returns from a war as a celebrated hero. He visits Simoindas, the daughter of the former general. He brings her gifts and slaves won in battle. When Orinoco meets Imoinda, he fell in love and she is beautiful, modest, and virtuous. Imoinda is pleased by his affection and falls in love too. Their love is deep and sincere, and Orinoco promises she will be his only wife. She breaks with the customs of having many wives. They marry secretly and hope for happiness. দ্যাট মিন্স অরণকও বিজয়ী নায়ক হিসেবে যুদ্ধ থেকে ফিরে আসে এবং সে ইমেন্ডার সাথে দেখা করতে যায়, যার বাবা ছিলেন প্রাক্তন জেনারেল, এবং সে ইমেন্ডাকে যুদ্ধ থেকে পাওয়া উপহার হিসেবে দাস হিসেবে পায়। অরণকও যখন ইমেন্ডার সাথে দেখা করে তখন সে তাকে পছন্দ করে ফেলে এবং ইমেন্ডা ছিল অত্যন্ত সুন্দরী, লাজুক এবং গুণবতী। অরণকর পছন্দ করার দ্বারা অরণকর সাথে সাথে ইমোইন্ডাও তাকে পছন্দ করে ফেলেন এবং তাদের মধ্যে একটা আন্তরিকতার সূত্রপাত হয় এবং অরণকর প্রতিশ্রুতি দেয় যে ইমোইন্ডাই হবে তার একমাত্র ওয়াইফ এবং সে বহু বিবাহের প্রচলিত রীতির বিরুদ্ধে গোপনে ইমোইন্ডাকে বিয়ে করেন এবং সুখের আশায় থাকেন। এদিকে অরণকর দাদা Oronoko's Dada, meanwhile the king Oronoko's grandfather hears of Moinda's beauty. তিনি কিন্তু তার সৌন্দর্যের কথা শুনেন এবং he becomes infatuated about and wants Imoinda for himself. The king sends Imoinda the royal veil, and this is a powerful custom of coronation. The royal veil means a woman must come to the king's palace, and refusing the veil is punished by death. Imoinda must obey and live with sorrow. Orinoco is heartbroken and powerless to stop her. এখন এদিকে অরণকের যে দাদা ছিলেন তিনি ইমোইন্ডার সৌন্দর্যের কথা শোনেন। তিনি মুগ্ধ হয়ে যান এবং ইমোইন্ডাকে নিজের জন্য চেয়ে বসেন এবং রাজা ইমোইন্ডার কাছে রয়্যাল ভেল পাঠান। তা কোরামিনসিয়ানের এক শক্তিশালী প্রথা। রয়্যাল ভেল পাওয়া মানে মেয়েটিকে রাজদরবারে যেতেই হবে। এই রীতি অমান্য করলে মৃত্যুদণ্ড হতো। ইমোইন্ডা দুঃখ নিয়ে চলে যায় এবং অরণকর মন ভেঙে পড়ে এবং তাকে রক্ষা করতে পারে না। রয়্যাল ভেল রাজকীয় ক্ষমতার চিহ্ন, আবার এটি সমাজে নারীর সীমিত স্বাধীনতাকেও তুলে ধরে। সমাজের নারীদের যে উপর যে রাজার যে শাসন সেটা ইমোইন্ডা এবং অরণকের ভাগ্যকে একটা নির্ধারণ করে দেয়। এরপরে যেই পয়েন্টটা নিয়ে আসা যায় এই গল্প থেকে সেটা হচ্ছে সামাজিক বর্ণিত নোটে দেখা যাচ্ছে, দেখুন যে বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা এবং হারানো, অর্থাৎ বিচ্ছেদ হচ্ছে এখানে সেপারেশন, বিট্রেইল অ্যান্ড লস। এখানে একজন ইংরেজ দাস ব্যবসায়ী বলা যায় অরণ্যকের সাথে ছলচাতুরি করে, ব্যবসায়ী গুরুত্বপূর্ণ আচরণ দেখিয়ে
যাকে ইংলিশ ক্যাপ্টেন বলা হয়, যে অরণ্যকে তার আস্থাভাজন সঙ্গীদের জাহাজে আমন্ত্রণ অরণ্যকে এবং তার আস্থাভাজন সঙ্গীদের জাহাজে আমন্ত্রণ জানায়। এরপর হঠাৎ অরণ্যকে এবং তার সাথীদের ধরে শিকলে বেঁধে ফেলা হয়। দাস হিসেবে তাদের সুরিনামে নিয়ে যাওয়া হয় এবং অরণ্যকে যুদ্ধ নয়, বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার ফাঁদে পড়ে রাজপুত্র থেকে দাসে পরিণত হয়। ইউরোপীয় লোভের কাছে তার রাজপদ কোনো অর্থ রাখে না। জাহাজ পৌঁছালে দাসদের জমির মালিকদের কাছে বিক্রি করা হয় এবং মিস্টার ট্রাইফাই অরণ্যকে ক্রয় করেন। তিনি তার রাজকীয় গঠন বা মেজাজ বুঝতে পারেন এবং ট্রাইফাই তাকে সদয়ভাবে ও সম্মানের সাথে দেখাশোনা করেন। তবুও অরণ্যক একজন দাস হিসেবেই কিন্তু রয়ে যান। তো এইগুলো কিন্তু দাস প্রথাকে আমাদের সামনে তুলে ধরছে, যেটা পাশ্চাত্য সাম্রাজ্যে এবং পুরো পৃথিবী জুড়েই এই প্রথাটা কিন্তু চালু আছে। এর বিরুদ্ধেই এবং এদের যে কষ্ট, এটাই কিন্তু তুলে ধরেছেন আমাদের আফরা দাস হিসেবে সুরিনামের যে জীবন, অর্থাৎ দাস হিসেবে সুরিনামের জীবন। অরনোকোস সুরিনাম লাইফ অ্যাজ এ স্লেভ। প্লান্টেশনে ইংরেজ মালিকের দাসত্বের যে নতুন নাম, অরনোকের নাম রাখা হয় সিজার। এই নতুন নাম তার রাজ পরিচয় মুছে ফেলে, কিন্তু সিজার নামটি তার মহত্বেরও প্রতিশ্রুতি দেয়, যা উপনিবেশীদের কাছে বলতে আরো সহজ হয়। অরণ্যকের কাছে এটা পরিচয় হারানোর নিদর্শন, আবার মর্যাদারও প্রতীক। সে দাস এবং শ্বেতাঙ্গ উভয়ের মধ্যে শ্রদ্ধা এবং ভয়ের সৃষ্টি করে। অরণ্যকের সাথে ট্রিফাই দেখা করেন এবং তাকে মুগ্ধ করেন এবং ট্রিফাই অরণ্যকর জন্য ভালো জীবনের প্রতিশ্রুতি দেন। বর্ণনাকারী অরণ্যকর বন্ধু হয়ে ওঠেন এবং অরণ্যক যদি বাকি দাসদের সঙ্গে থাকলেও বিশেষ সুযোগ সুবিধা এবং সম্মান পায়। এরপর ইমহিন্দার সাথে অরণ্যকর পুনরায় দেখা, এই পয়েন্টটা কিন্তু গল্প থেকে নেওয়া যায়। সেটা হচ্ছে রিনিউন উইথ ইমহিন্ডা, অর্থাৎ পুনরায় ইমহিন্দার সাথে অরণ্যক জানতে পারে যে ক্লিমনি নামে এক সুন্দরী দাসী আছে যাকে সবাই ভালোবাসে। অরণ্যক তাকে দেখতে চায়। ক্লেমেন আসলে ইমহিন্দাই। তারা পরস্পরকে দেখে এবং আনন্দে বিস্ময়ে অভিভূত হয়। তাদের পুরনো যে প্রেম লাভ সেটা নতুন করে জেগে ওঠে এবং সেখানে সিজার এবং ক্লিমনি নাম নিয়ে তারা প্ল্যান্টেশনে স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটায়। ইমহিন্ডা গর্ভবতী হয়, তাদের সুখ দাসত্বের দাগে আচ্ছন্ন থাকে। অরণ্যকর পরিকল্পনা এবং বিদ্রোহ। এখন যে পয়েন্টটা আলোচনা করা যায় সেটা হচ্ছে অরণ্যকোস প্ল্যানস অ্যান্ড দ্য স্লেভ রিভোল্ট। অরণ্যক আবারও তার স্বাধীনতা চায়। গভর্নর এবং যে লর্ড গভর্নর এবং ট্রিফাই প্রতিশ্রুতি দিলেও, যিনি ছিলেন প্লান্টেশনের ওনার, তারা প্রতিশ্রুতি দিলেও বারবার তাকে বিলম্ব করে এবং অরণ্যক চিন্তিত হয় যে তার স্ত্রী সন্তানও দাস হয়ে জন্মাবে। সে বুঝে যায় যে শ্বেতাঙ্গরা তার মুক্তি নিয়ে মিথ্যা বলছে। অরণ্যক স্বাধীনতা অর্জনের জন্য দাস বিদ্রোহের পরিকল্পনা করে। সে এক রবিবারে সব দাসকে একত্রিত করে এবং সে অতি আবেগী ভাষণ দেয় যে সে দাসদের অন্তহীন কষ্টের কথা বলে। সে ঘোষণা করে স্বাধীনতা পাওয়ার জন্য মৃত্যু স্বীকারযোগ্য। সে পুরুষ, নারী এবং শিশুদের একসাথে পালিয়ে যাওয়ার সাহস জুগিয়ে দেয় এবং প্রায় 150 জন পুরুষ পরিবার-পরিজন নিয়ে তার সঙ্গে যোগ দেয়। এরপর তারা রাতে বন্য জঙ্গলে পালিয়ে যায় এবং তারা একটি জাহাজ খুঁজতে বা নতুন উপনিবেশ শুরু করার পরিকল্পনা করে, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের পালিয়ে যাওয়া ধরা পড়ে যায়। ইংরেজ এবং তাদের ভারতীয় মিত্ররা তাদের পিছু নেয়। এরপর যে লাস্টের যে পয়েন্টটা নোটে দেখানো হয়েছে সেটা হচ্ছে বিদ্রোহের পরিণতি এবং শাস্তি, অর্থাৎ দ্য এন্ড অব দি রিভোল্ট অ্যান্ড পানিশমেন্ট। অরণ্যক সাহসের সাথে দাসত্বের নেতৃত্ব দেয় এবং তাদের শত্রুদের মোকাবিলা করে। তারা লড়াই করে, তবে অনেকেই ছিল আতঙ্কিত। পরিবারের নিরাপত্তার জন্য নারীরা আত্মসমর্পণের জন্য কান্নাকাটি করে। অধিকাংশ দাসী অরণ্যককে ছেড়ে পালিয়ে যায়। কেবল টুসকান নামে এবং ইমহিন্ডা তার পাশে থাকে। শ্বেতাঙ্গ নেতা অরণ্যক আত্মসমর্পণ করার শর্ত দেয়, সে তাদের বিশ্বাস করে না। শেষমেশ অনেক অনুরোধ বা ইমহিন্ডার কথা ভেবে অরণ্যক এবং টুসকান আত্মসমর্পণ করে, কিন্তু এই আত্মসমর্পণ ছিল এক বড় ছলনা। গভর্নর অরণ্যক এবং টুসকানকে নির্মমভাবে চাবুক মারার নির্দেশ দেয়। তাদেরকে দেয়ালে বেঁধে উদাহরণস্বরূপ শাস্তি দেওয়া হয়, তাদের গায়ে চামড়া চাবুকের আঘাতে ছিঁড়ে ফেলা হয়। সব দেখে বর্ণনাকারী এবং তার বন্ধুরা মর্মাহত হয়ে পড়ে।
বর্মাহত বর্ণনাকারী হচ্ছে আফরাবিন নিজেই। ইমোইন্ডা এবং অরণ্যকুর মৃত্যু অর্থাৎ সবশেষে ডেথ অফ ইমোইন্ডা এবং অরণ্যকু। অর্থাৎ এই পয়েন্টে অরণ্যকু কিছুটা সুস্থ হলেও মন থেকে গভীরভাবে আহত হয়। সে বুঝে যায় যে তার এবং তার পরিবারের জন্য স্বাধীনতা অসম্ভব। সে ভাবতে থাকে ইমোইন্ডা এবং তাদের সন্তান সারা জীবন দাস হিসেবে বেঁচে থাকবে। এই চিন্তায় সে প্রচন্ড কষ্ট পায় এবং অরণ্যকু ইমোইন্ডাকে নিয়ে জঙ্গলে যায়। সে ব্যাখ্যা করে যে দাসের পরিণতি থেকে বাঁচাতে তাকে অবশ্যই ইমোইন্ডাকে হত্যা করতে হবে এবং ইমোইন্ডার সাহসের সঙ্গে তার প্রিয়জনের সাথে হাতে মৃত্যুকে মেনে নেয়। অরণ্যকু ছুরি দিয়ে ইমোইন্ডাকে হত্যা করে। সে শরীরটাকে ফুল পাতায় রেখে শোকাহত হয়। সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু দুর্বল হয়ে পড়ে। উপনিবেশিকরা তাকে খুঁজে পায় এবং ধরে নিয়ে যায়। গভর্নরের নির্দেশে অরণ্যকের মৃত্যুদণ্ড হয়। গভর্নর অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করার জন্য অরণ্যকুর মৃত্যুদণ্ড নির্দেশ দেয় এবং যাতে এই ধরনের স্লেভ, যেটা প্রথমে বলা হয়েছে, অরণ্যকুর মর্যাদা এবং আত্মমর্যাদা নিয়ে মৃত্যুর মুখোমুখি হয়। জনগণের সামনে অত্যন্ত নির্মমভাবে তাকে শাস্তি এবং খণ্ড-বিখণ্ড করা হয়, কিন্তু সে একটুও কান্না করেনি এবং প্রতিরোধ করেনি। সে এক সাহসী বীরের মতো মৃত্যুবরণ করে এবং ঠিক যেমন একজন রাজপুত্র। তার শেষ কাজটি তার সম্মানের প্রতি আনুগত্য তুলে ধরে। এরপর অরণ্যকের গল্পের যে সর্বশেষ কেন্দ্রীয় বার্তা সেটা হচ্ছে দ্য সেন্ট্রাল মেসেজ অফ অরণ্যকু। এই গল্পে অরণ্যকু এবং ইমোইন্ডার মৃত্যু হলেও তাদের প্রেম এবং সম্মান অটুট থাকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং